হ্যালো ছাত্ররা, কেমন আছো সবাই? আমি শুভদীপ স্যার আর তোমরা দেখছো টিউন অফ ফিজিক্স। আজকের এই ভিডিওয়ে আমি মহাকর্ষ চ্যাপ্টারের যে এমসিকিউগুলো গত ভিডিওতে করেছি এবং 1 থেকে 15 পর্যন্ত দেখিয়ে দিয়েছি, তারপর থেকে শুরু করব, অর্থাৎ 16 থেকে পার্ট 2তে আমি এখন বলবো। যারা পার্ট 1 দেখেছো তাদের আমি কমেন্ট পেয়েছি, বুঝতে পেরেছি তোমাদের অনেক বেশি লাভ হচ্ছে এই ধরনের এমসিকিউ ভিডিওতে। যারা দেখোনি তাদের জন্য এই ভিডিওটি ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। চলো তাহলে শুরু করা যাক 16 নাম্বার প্রবলেম থেকে। স্মল এম ভর সম্পন্ন কণার মুক্তিবেগ ওই এম এর কত ঘাতের সঙ্গে সমানুপাতিক হবে? তো মুক্তিবেগের অল্পর অলরেডি আমি একটা অঙ্ক করেছি। তো ফর্মুলাটা আমরা জানি, এসকেপ ভেলোসিটির ফর্মুলা VE ইকুয়ালস টু √2 স্মল জি ক্যাপিটাল আর। এটা হয় স্মল জি মানে পৃথিবী পৃষ্ঠের ওপর কোনো অবস্থানে অভিকর্ষজ ত্বরণের মান, ক্যাপিটাল আর হলো পৃথিবীর ব্যাসার্ধ। মানে পুরো ব্যাপারটাই পৃথিবী রিলেটেড। যে বস্তুটাকে আমি মুক্তিবেগ দিয়ে ছুটছি তার ওপর ডিপেন্ডই করছে না, তাহলে তার ভরের ওপর ডিপেন্ড করবে না। তাহলে এখানে m⁻0 এইটাই বুঝিয়ে দিচ্ছে যে ভরের ওপর ডিপেন্ড করছে না, কারণ m⁻0 মানে 1, মানে ভরের ওপর সে ডিপেন্ড করছে না। ওকে, অপশন সি ইজ কারেক্ট। নেক্সট প্রবলেমে আমরা চলে যাব। এ ও বি দুটি উপগ্রহ একই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। এর ভর বি এর ভরের 16 গুণ, মানে এটা হচ্ছে বড়। বি এর প্রদক্ষিণকাল ও এর প্রদক্ষিণকালের অনুপাত কত বার করতে হবে? তাহলে একটু ছবি থেকে ব্যাপারটা বোঝা শুরু করি। এই একটা গ্রহ যার চারপাশে একটা কক্ষপথ আছে, যে কক্ষপথের ব্যাসার্ধ স্মল আর ধরে নিলাম, এবং এই একই কক্ষপথের ওপর দুটো উপগ্রহ আছে এবং এ হলো বি এর তুলনায় বড়। এটাকে এ বলছি, এটাকে বি বলছি, এবং মাস অফ এ ইকুয়ালস টু 16 ইন্টু মাস অফ বি, এটা বলে দিয়েছে। এর ভর বি এর ভরের 16 গুণ। বি এর প্রদক্ষিণকাল ও এর প্রদক্ষিণকালের অনুপাত, প্রদক্ষিণকাল মানে পর্যায়কাল, এক পাক খেতে যে সময় লাগে, তো বি এর জন্য সেটাকে টিবি বলছি এবং এ এর জন্য টিএ বলছি। এই রেশিওটা কত বার করতে হবে? প্রদক্ষিণকালের ফর্মুলা কি আমরা জানি, টি ইকুয়ালস টু 2πr ডিভাইডেড বাই ভি। 2πr মানে ওর যে পরিমাণ দূরত্ব অতিক্রম করলো এক পাক খেতে গিয়ে, সেটা পরিধি বরাবর, তাই 2πr, আর ওর বেগ সেটাকে ভি। তাই এখানে বি এর জন্য যদি বলি, তাহলে টিবির জায়গায় যদি বসাই, সেটা কি হয়ে যাচ্ছে 2πr ডিভাইডেড বাই ভিবি। বি এর জন্য ভেলোসিটি ধরলাম ভিবি, আর এ এর জন্য ধরলাম ভিএ। তাহলে ভিবি ইজ টু 2πr, ব্যাসার্ধ তো দুটোর জন্যই একই, তাহলে 2πr ডিভাইডেড বাই ভিএ, এটা হবে। দেখতে পাচ্ছি এই ওপরের টার্ম দুটো কেটে বাদ চলে যাচ্ছে, তাহলে হচ্ছে কি 1/VB ইজ টু 1/VA, এটা হচ্ছে। এবার এই যে উপগ্রহগুলো বৃত্তাকার পথে ঘুরছে, ওদের প্রদক্ষিণ বেগটা কত হয়? তো এটা অলরেডি আমি গত ভিডিওতে বলেছি, তাও এখানে একবার দেখিয়ে দিচ্ছি যে যে কোনো উপগ্রহ যখন এই বৃত্তাকার কক্ষপথে আছে, তার উপর একটা অভিকর্ষজ বল কাজ করছে এবং সেই অভিকর্ষজ বলই ওকে বৃত্তাকার পথে ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেবে। আমরা জানি বৃত্তাকার পথে কোনো কিছুকে ঘোরাতে হলে একটা অভিকেন্দ্র বল প্রয়োজন, কেন্দ্র বরাবর একটা বলের প্রয়োজন, এবং এক্ষেত্রে মহাকর্ষ বল সেটাই অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে। তাহলে যদি আমি এর জন্য যদি বলি, তাহলে কি লিখবো? জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে ক্যাপিটাল এম হচ্ছে এই গ্রহটার ভর বলছি, আর এম এ বলে দিচ্ছি, এর ভরকে স্মল এম এ বলেছি যেহেতু, ইজ ইকুয়ালস টু অভিকেন্দ্র বলের সঙ্গে সমান, তার মানে স্মল এম এ ভি এ তার স্কোয়ার ডিভাইডেড বাই আর, এটা হচ্ছে। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে যে ভি এর ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে √জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর। তাহলে এই ফর্মুলাটা কি বেরোলো? এর ভেলোসিটি সেটা ডিপেন্ড করছে কার ওপর? মহাকর্ষীয় ধ্রুবক, দ্যাট ইজ কনস্ট্যান্ট, এই গ্রহটার ভর এবং কক্ষপথের দূরত্বটা, এইগুলোর উপর নির্ভর করছে। এই এ আর বি দুটোর ভর আলাদা, একটা বড় একটা ছোট, কিন্তু তাদের উপর ডিপেন্ডই করছে না, বরং ব্যাসার্ধের উপর ডিপেন্ড করছে, আর যে গ্রহের চারপাশে ঘুরছে সেই গ্রহের ভরের উপর ডিপেন্ড করছে। তার মানে এই ভেলোসিটি দুটো এই দুটো উপগ্রহের জন্যই সমান হবে, কারণ দুটো উপগ্রহই একই কক্ষপথে ঘুরছে। ওকে, তাহলে ভিএ আর ভিবি যেহেতু সমান, তাই এটাকে আমরা 1:1 বলতে পারি, কারণ কেটে যাবে এরা। ওকে, তাহলে এখানে অপশান ডি ইজ কারেক্ট। ক্লিয়ার তো কনসেপ্ট? যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। নেক্সট প্রবলেমে আমরা চলে যাই। 18 নম্বর প্রবলেম। স্মল এম ভরের একটি বস্তুকে দুটো অংশে ভাগ করা হলো।
একটির ভর এক্স এম, অপরটির ভর 1 - x ইন্টু এম। একটি নির্দিষ্ট ব্যবধানের জন্য অংশ দুটির মধ্যে মহাকর্ষীয় আকর্ষণ বল সর্বাধিক হলে এক্স এর মান কত হবে? তার মানে এটা ম্যাক্সিমাম মিনিমার অঙ্ক। একটা ছবি দেখে নাও আগে। তাহলে এই একটা বস্তু যেটা এক্স এম ভরের, আর আরেকটা হচ্ছে 1 - x ইন্টু এম, এবং তাদেরকে একটা নির্দিষ্ট ব্যবধানে রাখা হয়েছে এবং এই ব্যবধানটাকে আমি স্মল আর বললাম, এবং তাদের মধ্যে যে মহাকর্ষীয় আকর্ষণ বল কাজ করছে সেটা সর্বাধিক হবে এবং সেটা এক্স এর কোন মানের জন্য হবে? তাহলে এক্স এর রেসপেক্টে আমাকে ডেরিভেটিভটা করতে হবে ম্যাক্সিমা মিনিমা ক্যালকুলেশনের জন্য। তাহলে যে মহাকর্ষীয় আকর্ষণ বল কাজ করছে এই বস্তু দুটোর মধ্যে সেটা কত? এফ ইকুয়ালস টু জি, একটার ভর হচ্ছে এক্স এম, আরেকটার ভর 1 - x ইন্টু এম ডিভাইডেড বাই ওদের মধ্যেকার দূরত্ব, দ্যাট ইজ আর স্কোয়ার। তো এক্স এর ওপর ডিপেন্ড করে এই এফটাকে ম্যাক্সিমাম করতে বলছে। তাহলে ডিএফ ডিএক্স ম্যাক্সিমা মিনিমা করার প্রসিডিউর আমরা জানি, এবং এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যেটা সেটা 0 হয় ম্যাক্সিমাম বা মিনিমার জন্য। তাহলে ডেরিভেটিভ করব ডি ডিএক্স অফ জি এম স্কোয়ার, এটা এক্সটাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে ডিভাইডেড বাই আর স্কোয়ার। এবার কনস্ট্যান্টগুলোকে আমি বাইরে বার করে দিচ্ছি, জি বেরোচ্ছে, এম বেরোচ্ছে, আর স্কোয়ার বেরিয়ে যাচ্ছে। আরটাও বলেছে কনস্ট্যান্ট, নির্দিষ্ট ব্যবধানে রাখতে বলেছে। তাহলে ডেরিভেটিভটা এক্স এর ওপর, তাহলে ফার্স্টে হচ্ছে কি 1 - 2x ডেরিভেটিভ করলে, এবং এটাই শূন্য ম্যাক্সিমা মিনিমার জন্য। ওকে, তাহলে জি এম বাই আর স্কোয়ার এটা তো 0 হতে পারে না, তাহলে 1 - 2x এটাই 0 হবে। সো 1 - 2x ইকুয়ালস টু 0, মানে x ইকুয়ালস টু 1/2। তাহলে এই যেটা বলেছে এক্স এম বা 1 - xm, সেই যে এক্স যেটা বার করতে বলেছে এর মান কত হলে ওদের মধ্যেকার মহাকর্ষীয় আকর্ষণ বলটা ম্যাক্সিমাম হবে, সেটা হচ্ছে 1/2। ওকে, অপশান এ ইজ কারেক্ট। ঠিক আছে, বেশ, নেক্সট প্রবলেমে আমরা চলে যাই। ভূ সমলয় উপগ্রহের আবর্তনকাল হলো কত? ভূ সমলয় উপগ্রহ মানে কি? পৃথিবীর ওপর থেকে দেখলে, আমি অলরেডি এটা সম্পর্কেও বলেছি গত ভিডিওতে, পৃথিবীর ওপর থেকে ওই ভূ সমলয় উপগ্রহকে যদি তুমি তাকিয়ে দেখো, তুমি সবসময় একই জায়গায় দেখবে। পৃথিবীও ঘুরছে, উপগ্রহটাও ঘুরছে, কিন্তু দুটোই একই কৌণিক বেগে ঘুরছে। একই কৌণিক বেগ নিয়ে ঘুরলে দুটোই একই সময়ে এক পাক করে খাবে, তার মানে প্রদক্ষিণকালটাও সমান। তো পৃথিবীর এক পাক খেতে কত সময় লাগে? আমরা জানি 1 দিন সময় লাগে। তাহলে ওই উপগ্রহটার সেটারও এক পাক খেতে 1 দিন সময় লাগে। ঠিক আছে, আবর্তনকাল অবশ্যই 1 দিন। অপশান ডি ইজ কারেক্ট। নেক্সট প্রবলেমে বলেছে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটি গ্রহের আকার পৃথিবীর আকারের সমান, কিন্তু ঘনত্ব পৃথিবীর ঘনত্বের দ্বিগুণ। ওই গ্রহে অভিকর্ষজ ত্বরণের মান কত? তো এখানে ঘনত্ব দিয়ে ব্যাপারটাকে ভাবতে হবে। তো আমরা অভিকর্ষজ ত্বরণের ফর্মুলা জানি, জি ইকুয়ালস টু জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। এখানে এম হলো পৃথিবীর ভর, আর হলো পৃথিবীর ব্যাসার্ধ। এখন পৃথিবীকে যদি আমি একটা আদর্শ গোলক হিসাবে কল্পনা করি, এবং যার ব্যাসার্ধ আর এবং সুষম প্রকৃতির, মানে ঘনত্ব সব জায়গায় সমান, তাহলে এর ভরকে আমরা আয়তন ইন্টু ঘনত্ব এই আকারে লিখতে পারি। তাহলে এর আয়তন কি হচ্ছে? 4/3 পাই আর কিউব ইন্টু ওর ঘনত্বকে রো দিয়ে গুণ মাল্টিপ্লাই করে দিলে এটাই হয়ে যাচ্ছে ওর ভর। তাহলে জি এর যে ফর্মুলা জি এম বাই আর স্কোয়ার ছিল, সেটাকেই আমি পাচ্ছি স্মল জি ইকুয়ালস টু ক্যাপিটাল জি 4/3 পাই ক্যাপিটাল আর কিউব রো ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এখানে কিউবটা কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে কি 4/3 জি পাই আর রো। এই হচ্ছে স্মল জি এর ফর্মুলাটা। এটা ডেনসিটি দিয়ে আমি ফর্মুলাটা বার করে নিলাম। এবার অন্য একটা গ্রহ যার আকার পৃথিবীর আকারের সমান, কিন্তু ঘনত্ব পৃথিবীর ঘনত্বের দ্বিগুণ, তার মানে আকারের সমান মানে ব্যাসার্ধের সঙ্গে সমান, তাহলে সেই গ্রহে অভিকর্ষজ ত্বরণের মান কি হবে? জি ড্যাশ ইকুয়ালস টু 4/3 জি পাই আর, একই থাকছে, আর তো চেঞ্জ হচ্ছে না, বাট রোটা 2 রো হয়ে যাচ্ছে। তাহলে সিম্পল 2g হয়ে যাচ্ছে, কারণ বাকি পার্টটা তো একই রয়েছে। তাহলে পৃথিবীতে যে অভিকর্ষজ ত্বরণ তার দ্বিগুণ হয়ে যাবে।
এবং এখানে ভ্যালু দিয়ে বলেছে মানে 2 ইন্টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্যাট ইজ 19.6 হবে, 19.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশান এ ইজ কারেক্ট। ক্লিয়ার? নেক্সট প্রবলেমে আমরা চলে যাব। এম ভরের দুটি ক্ষুদ্র কিন্তু ভারী গোলক একটি আনুভূমিক তলে আর ব্যবধানে আছে। গোলক দুটির কেন্দ্র সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে মহাকর্ষীয় বিভবের মান হলো কত বার করতে হবে। মহাকর্ষীয় বিভব মানে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। এখানে যে বস্তু দুটোর কথা বলেছে তারা ভারী, ভর ভালোই আছে, কিন্তু তারা ক্ষুদ্র, তো তাদেরকে আমি পয়েন্ট অবজেক্ট হিসাবে ধরে নিতে পারি। এম এম দুটোরই ভর সমান এবং তাদের মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে আর। এবার ওই গোলক দুটো সংযোগকারী রেখার ঠিক মধ্যবিন্দুতে, তার মানে এক একটা গোলক থেকে r/2 দূরত্বে এই পয়েন্টে বিভব বার করতে হবে। আচ্ছা, বিভবের ফর্মুলা কি? যদি এরকম একটা গোলক হয় যার ভর ক্যাপিটাল এম এবং সেন্টার থেকে r ডিস্টেন্স কোনো বিন্দুতে, এই পয়েন্টে বিভব v ইকুয়ালস টু হবে মাইনাস জি ক্যাপিটাল এম বাই আর, এবং এটা একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে এই বস্তুটার জন্য এই পয়েন্টে একটা বিভব হবে, এই বস্তুর জন্যও হবে, এবং তারা যেহেতু স্কেলার তাই স্কেলার ফর্মেই যোগ হবে, এবং তাহলে রেজাল্ট যেটা হবে সেটা হবে, এর জন্য যদি আমি v1 বলি, এর জন্য v2 বলি, তাহলে v1 প্লাস v2 সেটাই হবে ফাইনাল রেজাল্ট। v1 কত হবে? তাহলে v1 হচ্ছে এই বস্তুটার জন্য যদি বলি মাইনাস জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই r/2, এবং এই বস্তুটার জন্য ঠিক একই রকমভাবে ডিস্টেন্সটাও এক, ভরটাও এক, তাহলে এই ফর্মুলাটাই হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু v2। তাহলে এই পয়েন্টে ফাইনাল যে বিভব, মহাকর্ষীয় বিভব, সেটা v ইকুয়ালস টু 2 ইন্টু v1 বা 2 ইন্টু v2 আমি বলতেই পারি। তাহলে 2 ইন্টু মাইনাস জি এম বাই r/2, ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস 4 জি এম বাই স্মল আর। এটা হলো এই পয়েন্টে সেন্টারটায় ফাইনালি মহাকর্ষীয় বিভবের মান। তো এখানে অপশান ডি ইজ কারেক্ট। ওকে, নেক্সট প্রবলেমে আমরা চলে যাব। 22 নম্বর প্রবলেম। চন্দ্রপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠে নিয়ে আসা এক খণ্ড পাথরের কি পরিবর্তন হবে? দেখো, চন্দ্রপৃষ্ঠে যে বস্তুটা ছিল সেটাই এখন ভূপৃষ্ঠে এসছে, তাহলে ভরগত দিক থেকে মানে বস্তুটার মধ্যে কোনো অ্যামাউন্ট কমেও যায়নি, কোনো বেড়েও যায়নি, তাহলে অ্যামাউন্টগত দিক থেকে কোনো পরিবর্তন হয়নি, মানে ভর অপরিবর্তিত আছে। বাট চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠের তুলনায় অনেক কম, আকারগত দিক থেকে চন্দ্র পৃথিবীর তুলনায় অনেক ছোট হওয়ার জন্য, তাহলে ওজন কিন্তু কমে যাবে, তাহলে ভর অপরিবর্তিত থাকবে। এখানে কি লিখেছে? ভর পরিবর্তিত হবে না, ভর ও ওজন পরিবর্তিত হবে না, ভর পরিবর্তিত হবে না বাট ওজন পরিবর্তিত হবে, তো এটাও না। ওজন পরিবর্তিত হবে না, না এটাও না। ভর একই থাকবে কিন্তু ওজন পরিবর্তিত হবে। অপশন ডি ইজ কারেক্ট। ঠিক আছে, নেক্সট 23 নম্বর প্রবলেম। পৃথিবী পৃষ্ঠ থেকে উলম্বভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মুক্তিবেগের মান ভি। যদি বস্তুটিকে উলম্ব দিকের সঙ্গে থিটা কোণে নিক্ষেপ করা হয় তবে মুক্তিবেগ কি হবে? তো ধরলাম পৃথিবী পৃষ্ঠর এই জায়গায় একটা বস্তুকে আমি ছুঁড়ে দিচ্ছি, তো এইভাবে ছুঁড়েছিলাম, মুক্তিবেগ ভি। ওই এইখানে এইভাবে অ্যাঙ্গেল করে ছুঁড়ে দিচ্ছি এবং মুক্তিবেগ ভি দিয়েই ছুঁড়ছি, তাহলে কি আলাদা বেগটা হবে? এর মান যদি আমি জানি, আমরা হয়তো ভাবতে পারি যে এর মানই হচ্ছে √2g ক্যাপিটাল আর। এর মান কি আলাদা হবে? হওয়ার কথা কি? না, হওয়ার কথা নয়। কারণ দেখো, এইখানে এই ফর্মুলাটার মধ্যে অ্যাঙ্গেল, এই বস্তুর ভর, এই আকার, এইসব কারোর ওপর ডিপেন্ড করছে না, কমপ্লিটলি এসকেপ ভেলোসিটি ডিপেন্ড করছে পৃথিবীর ওপর। পৃথিবীর ব্যাসার্ধ কত, পৃথিবী পৃষ্ঠের এই জায়গায় অভিকর্ষজ ত্বরণের মান কত, ঠিক আছে, কত অ্যাঙ্গেল করে ছুটছি, বস্তুর আকার কি, বস্তুর ভর কত, এইসব কারোর ওপর কিছু ডিপেন্ড করবে না। তাহলে যত ইচ্ছা কোণ করে ছোড়ো, তাহলে মুক্তিবেগ যেটাকে ভি বলে দিয়েছে এখানে, অ্যাঙ্গেল করে ছুড়লেও সেই বেগেই ছুটতে হবে। ওকে, অপশন এ ইজ কারেক্ট। নেক্সট প্রবলেম 24। কক্ষপথে প্রদক্ষিণরত একটি কৃত্রিম উপগ্রহের প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সরবরাহ হয় কার দ্বারা? তো এই ধরলাম গ্রহ, যার চারপাশে এই বৃত্তাকার কক্ষপথে একটা স্যাটেলাইট ঘুরছে। এবার যে কোনো বস্তুই যখন বৃত্তাকার পথে ঘোরে তখন ওই ঘূর্ণনের জন্য একটা অভিকেন্দ্র বল অবশ্যই প্রয়োজন, না হলে বৃত্তাকার পথে ঘুরবে না। এবং এই অভিকেন্দ্র বলটা কোনো না কোনো পদ্ধতিতে দিতে হবে। কিভাবে দেবে? ধরো তুমি একটা বস্তুকে দড়িতে বেঁধে
চারপাশে ঘোরাচ্ছ, তাহলে দড়ির টান সেই অভিকেন্দ্র বলের যোগান দেবে। কিন্তু এখানে এই স্যাটেলাইটটা আর এই গ্রহটার মধ্যে তো কোনো সংযোগ নেই, কোনো তার নেই, তো কোনো সুতো তো নেই, তাহলেও বৃত্তাকার পথে ঘুরছে, তার মানে অভিকেন্দ্র বলের যোগান এখানে অভিকর্ষজ বল দিচ্ছে। দেখি অপশানগুলো। ইঞ্জিনের জ্বালানির দহনের দ্বারা, না স্যাটেলাইটের এটা নয়। পরিত্যক্ত উষ্ণ গ্যাস নির্গমনের দ্বারা, না এটাও নয়। সূর্যের মহাকর্ষীয় আকর্ষণ বল দ্বারা, এটা তো প্রশ্নই আসে না। পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণ বলের দ্বারা, হ্যাঁ এখানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন যেটাকে আমি এফ যদি বলি, সেই এফই অভিকেন্দ্র বল এম ভি স্কোয়ার বাই আর, যদি ধরে নিই আর হচ্ছে ব্যাসার্ধ, এই স্মল এম হচ্ছে এই স্যাটেলাইটটার ভর এবং ভি ভেলোসিটি নিয়ে ঘুরছে, তাহলে এই অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে এই গ্র্যাভিটেশনাল ফোর্স, অর্থাৎ জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার, এটাই হচ্ছে অভিকেন্দ্র বলের যোগান দেওয়ার জন্য দায়ী। ক্লিয়ার? কনসেপ্টটা খুব আসল ছিল। নেক্সট প্রবলেমে আমরা চলে যাব। কোনো গ্রহের চারিদিকে পরিভ্রমণরত দুটি উপগ্রহ এ ও বি এর ব্যাসার্ধ যথাক্রমে 4r ও শুধু r, এর গতিবেগ 3v হলে বি এর গতিবেগ কত? তাহলে এখানে এই গ্রহের চারিদিকে যে দুটো স্যাটেলাইট ঘুরছে সেই দুটোর ব্যাসার্ধ ডিফারেন্ট, তো একটা ছোট একটা বড়, এবং এর ব্যাসার্ধ 4r বলেছে, তাহলে এ এখানে আছে এবং এই ডিস্টেন্সটা 4 ক্যাপিটাল আর, এবং বি হচ্ছে এইখানে ধরে নিচ্ছি, এবং সেটা ক্যাপিটাল আর, শুধু ক্যাপিটাল আর। এর গতিবেগ সেটা 3v, বি এর গতিবেগ কত বার করতে হবে, তাহলে ভেলোসিটি অফ বি সেটা কত বার করতে হবে। তো আমরা ভেলোসিটির ফর্মুলা অলরেডি দেখে নিয়েছি যে কোনো উপগ্রহ যখন প্রদক্ষিণ করে তার বেগ ভি ইকুয়ালস টু রুট ওভার জি ক্যাপিটাল এম বাই আর, এটা হয়। তাহলে এর জন্য সেটা কি লিখব, ভি এ ইকুয়ালস টু রুট ওভার জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর এ। এখন এর দূরত্ব 4r, তাই 4r এটা হচ্ছে। তা এটাই আবার বলে দিয়েছে এই ভেলোসিটির ভ্যালু 3v সঙ্গে সমান, তাহলে 3v। ঠিক আছে, এবার বি এর গতিবেগ, তাহলে ভিবি ইকুয়ালস টু রুট ওভার জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই ওর ডিস্টেন্স হচ্ছে আর। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন করে বার করে নিলেই হবে। এটা সিম্পলিফাই করলে হচ্ছে ওই 4টা বাইরে বেরিয়ে গেল, তাহলে রুট ওভার জি ক্যাপিটাল এম বাই আর, 4টা বাইরে বেরিয়ে 1/2 হচ্ছে, এদিকে হচ্ছে 3v, তাহলে 2টা এদিকে গেল, ফলে এটা হয়ে যাচ্ছে 6v, তাহলে ভিবি ইকুয়ালস টু 6v। তাহলে এর যে বেগ সেটা যদি 3v হয়, বি এর ভেলোসিটি হবে 6v। ঠিক আছে, অপশন সি ইজ কারেক্ট। ক্লিয়ার তো? নেক্সট প্রবলেম 26। সূর্যকে ফোকাসে রেখে একটি গ্রহ উপবৃত্তাকার পথে সূর্যের চারিদিকে ঘুরছে, তাহলে এই হচ্ছে গ্রহটা, সেই উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে, এটাই অরিজিনালি কক্ষপথের চিত্র। চিহ্নিত ক্ষেত্রফল দুটি সমান, নীল কালারের অঞ্চল দিয়ে দেখিয়েছে, সে দুটো সমান, কিন্তু ডিসি পথ এবি পথের চেয়ে ছোট, তাহলে ডিসি আর এবি, এটা বলেছে ডিসি ইজ লেস দ্যান এবি। যদি এ থেকে বিতে যেতে গ্রহের সময় লাগে t1, এটা হচ্ছে t1, এবং সি থেকে ডিতে যেতে গ্রহের সময় লাগে t2, তবে t1 আর t2 এর মধ্যে সম্পর্ক বার করতে হবে। তো এই উপবৃত্তাকার কক্ষপথে যখন ঘোরে সেক্ষেত্রে যে সূত্র মানে সেটা কেপলার্স ল, আর কেপলার্স লয়ে বলেছে যে যে কোনো গ্রহ উপগ্রহ যারা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে তারা প্রতি একক সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তাহলে এখানে বলেছে এই ক্ষেত্রফল দুটো সমান, যেহেতু সমান, ডিসি আর এবি ছোট বড় যাই হোক না কেন, ক্ষেত্রফল দুটো যদি সমান হয় তাহলে সমান সময়ে সেই সমান ক্ষেত্রফলটা অতিক্রম করেছে, তার মানে সময়টাও সমান, তাহলে t1 t2 সমান হবে। অপশন সি ইজ কারেক্ট। ক্লিয়ার? নেক্সট প্রবলেমে আমরা চলে যাব। পৃথিবীতে মুক্তিবেগের মান ভিই, কোনো গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 4 গুণ এবং ঘনত্ব পৃথিবীর ঘনত্বের 9 গুণ, ওই গ্রহে মুক্তিবেগের মান কত হবে? তাহলে এখানে ডেনসিটি দিয়ে মুক্তিবেগের ফর্মুলা আগে ফার্স্ট বার করে নিতে হবে। তো আমরা জানি ভিই ইকুয়ালস টু √2
স্মল জি ক্যাপিটাল আর। তো এই ফর্মুলার বদলে আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে করব, তাহলে সুবিধা হবে GM/r। তো ধরলাম ওই গ্রহের ভর হচ্ছে ক্যাপিটাল এম। এখন গ্রহটাকে একটা গোলক হিসাবে ধরে নিলে, সুষম গোলক যার ঘনত্ব রো, ব্যাসার্ধ আর, তাহলে এম এর জায়গায় আমরা লিখতে পারি কি, এম এর জায়গায় লিখতে পারি 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ওর ভলিউম ইন্টু ডেন্সিটি রো ডিভাইডেড বাই আর। তো এখানে এটা কি হচ্ছে, স্কোয়ার হয়ে যাবে, তাহলে √8/3 জি পাই আর স্কোয়ার রো। ঠিক আছে, তো এটা হচ্ছে ওই পৃথিবীতে মুক্তিবেগের মান। তাহলে অন্য যে গ্রহ, সেই গ্রহের বলেছে ব্যাসার্ধ 4 গুণ বেশি, ঘনত্ব 9 গুণ বেশি, তাহলে VE ড্যাশড ইজ ইকুয়ালস টু √8/3 জি পাই আর এর জায়গায় হয়ে যাচ্ছে 4r তার হোল স্কোয়ার, আর রো এর জায়গায় সেটা 9 ইন্টু রো, তাহলে √8/3 জি পাই আর স্কোয়ার রো, এই পার্টটা একই রেখে দিলাম। আর এটা হচ্ছে 4 স্কোয়ার ইন্টু 9, তার মানে 16 ইন্টু 9, দ্যাট ইজ রুটের বাইরে যদি বেরিয়ে যায় 4 ইন্টু 3, রুটের মধ্যে 8/3 জি পাই আর স্কোয়ার রো। আর এটা মানে তো পৃথিবীর এসকেপ ভেলোসিটি, তাহলে 12 VE। অপশন বি ইজ কারেক্ট। তাহলে ওই গ্রহে মুক্তিবেগের মান পৃথিবীর পৃষ্ঠের মুক্তিবেগের মানের 12 গুণ বেশি। ওকে, নেক্সট প্রবলেম। একটি উপগ্রহ পৃথিবীর চারিদিকে বৃত্তাকার পথে ঘুরছে। এর রৈখিক বেগ ধ্রুবক, ত্বরণ পরিবর্তনশীল, কৌণিক বেগ ধ্রুবক। তো যখন কোনো উপগ্রহ পৃথিবীর চারিদিকে বৃত্তাকার পথে ঘোরে, উপগ্রহের কথা বলছে, তো তার মানে এটা একটা সমদ্রুতিতে ঘোরে। তাহলে এই একটা গ্রহের চারপাশে একটা স্যাটেলাইট ঘুরছে, ওর বেগের অভিমুখ সেটা কন্টিনিউয়াসলি চেঞ্জ করলেও বেগের মান কিন্তু চেঞ্জ হয় না, তাহলে একটা সমদ্রুতিতে ঘোরে। যেহেতু সমদ্রুতি এবং ব্যাসার্ধটাও সমান সব সময়, তাহলে একটা নির্দিষ্ট কৌণিক বেগে ঘোরে, কৌণিক বেগ সেটা ধ্রুবক থাকে। তাহলে এখানে অপশান ডিটা কারেক্ট। হ্যাঁ, ওর বেগ যেহেতু ডিরেকশন চেঞ্জ করছে, রৈখিক বেগ, তার জন্য যে ত্বরণটা হয়, যেটাকে আমরা অভিকেন্দ্র ত্বরণ জানি, সেটার ভ্যালুটা কনস্ট্যান্ট থাকে, বাট তারও ডিরেকশন কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, যেটা সেন্টার বরাবর হয়, তাই কন্টিনিউয়াসলি তার ডিরেকশন চেঞ্জ করে। তো ত্বরণ পরিবর্তনশীল, অভিকেন্দ্র ত্বরণ সেটা পরিবর্তনশীল। তাহলে অপশান সি এটাও ঠিক আছে, যদিও এক্স্যাক্ট যদি বলতে চাই তাহলে কৌণিক বেগ এটা ধ্রুবক হবে। ঠিক আছে, এখানে যদিও অপশান সি কারেক্ট বলেছে, বাট অপশান ডি ইজ অ্যাকচুয়ালি ঠিক হবে। নেক্সট প্রবলেমে আমরা চলে যাব। বিজ্ঞানী এ একটি খনির খুব নিচে নামতে থাকলেন এবং বিজ্ঞানী বি বেলুনে করে খুব উঁচুতে উঠতে থাকলেন। মহাকর্ষীয় বল তাদের উপর যেভাবে ক্রিয়া করে তা হলো, পৃথিবীকে সমসত্ব গোলক হিসাবে বিবেচনা করো, করে নিয়ে অ্যান্সারটা বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পৃথিবীকে আমি একটা গোলক হিসাবে কল্পনা করে নিলাম এবং বিজ্ঞানী এ নিচের দিকে নামছে, বিজ্ঞানী বি ওপর দিকে উঠছে। তো পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান জি হয়, বাট ওর থেকে যত গভীরে যাওয়া যায় বা উচ্চতায় ওঠা যায় তত জি এর ভ্যালুটা কমতে থাকে। আর কোনো বস্তুর ওজন সেটাকে আমরা mg বলি, এবং সেটাই হলো ওই বস্তুর ওপর ক্রিয়াশীল অভিকর্ষজ বলের সঙ্গে সমান। তাহলে যত ওপরে উঠছে জিটা কমে গিয়ে জি ড্যাস্ট হলো এবং জি ড্যাস্ট ইজ লেস দ্যান জি। ঠিক একই রকমভাবে যত নিচে নামছে তখন অভিকর্ষজ ত্বরণ জি ডবল ড্যাশ যদি বলি সেটাও জি এর থেকে কম। তাহলে ওর ওপর ক্রিয়াশীল অভিকর্ষজ বল সেটা যত ওপরে উঠবে বা যত নিচে নামবে তত কমতেই থাকবে। ঠিক আছে, দেখি কি বলেছে। এর ওপর কমতে থাকবে, বি এর ওপর বাড়তে থাকবে না, বি এর ওপর কমতে থাকবে, এর ওপর বাড়তে থাকবে না, উভয়ের ওপরই একই বল ক্রিয়া করবে না, উভয়ের ওপরই বলের পরিমাণ কমতে থাকবে। অপশান ডি ইজ কারেক্ট। ঠিক আছে, নেক্সট প্রবলেম। একটি সুষম গোলকের ব্যাসার্ধ আর, ভর ক্যাপিটাল এম। গোলকটির কেন্দ্র থেকে R1 ও R2 দূরত্বে মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্যের মান যথাক্রমে F1 ও F2। অতএব এখানে এই চারটে অপশান বলে দেওয়া আছে, আমাদেরকে এটা প্রুফ করতে হবে। দেখা যাক। তো একটা সুষম গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর, ভর ক্যাপিটাল এম, গোলকটির কেন্দ্র থেকে দুটো ডিফারেন্ট ডিস্টেন্স, একটা হচ্ছে এইখানটায়, এটাকে R1 বললাম, এবং আরেকটা এই ডিস্টেন্স R2,
এই পয়েন্ট দুটোতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য F1 ও F2। এখন মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের ফর্মুলা হয় E ইকুয়ালস টু জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। এখানে এই ক্যাপিটাল এম ভরের জন্য এই পয়েন্টে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বা গ্র্যাভিটেশনাল ফিল্ড, সেটার ফর্মুলা হচ্ছে এটা। এখানে ই এর বদলে এফ দিয়ে ডিনোট করেছে, কিন্তু আমরা জেনারেলি এফকে মহাকর্ষীয় বল বা গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য অ্যাপ্লাই করি, আর গ্র্যাভিটেশনাল ফিল্ডের জন্য ইকেই লিখি। যাই হোক, অসুবিধা নেই, আমরা ই এর জায়গায় এফ লিখব। এখন তাহলে এই R1 এর জন্য এই পয়েন্টে কি হবে এই ফর্মুলাটা, তো এই পার্টটা মুছে দিচ্ছি। এই পয়েন্টে হবে F1 ইকুয়ালস টু জি ক্যাপিটাল এম বাই R1 স্কোয়ার, এবং এই পয়েন্টে F2 ইকুয়ালস টু জি ক্যাপিটাল এম বাই R2 স্কোয়ার। তাহলে F1 is to F2, that is equals to G capital M by R1 square divided by G capital M by R2 square means R2 square by R1 square। দেখি কোন অপশনটা কারেক্ট হচ্ছে। এখানে কোনো অপশনই কারেক্ট হচ্ছে না, তাহলে ভেতরে কোনো পয়েন্ট নিয়ে আমাদেরকে ভাবতে হবে। তো চলো আমরা এই পার্টটা মুছে দিচ্ছি, এই গোলকটাকেও মুছে দিয়ে একটু বড় করে এঁকে এদের ভেতরে দুটো পয়েন্টের কথা বলেছে। তাহলে এই গোলকটা যার ভর ক্যাপিটাল এম, যার ব্যাসার্ধ ক্যাপিটাল আর, এবং এর মধ্যেকার দুটো পয়েন্ট, দুটো ডিস্টেন্স সেন্টার থেকে, এটাকে বললাম R1 এবং এই ডিস্টেন্সটাকে বললাম R2। এই দুটো পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ডের মান কি হবে? তো ঠিক আছে, চলো এই পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ডের মান F ইকুয়ালস টু জি ক্যাপিটাল এম ড্যাশড ডিভাইডেড বাই R1 স্কোয়ার। আচ্ছা, এই এম ড্যাশটা কি? এম ড্যাশড হলো এই যেখানে আছে বস্তুটা তার রেসপেক্টে যে অংশটা তার ঠিক তলায় আছে, মানে ওই বস্তুটা R1 ব্যাসার্ধের একটা গোলকের ঠিক পৃষ্ঠে আছে, এইভাবে কল্পনা করে নিলে সেই যে কাল্পনিক গোলক তার ভর হচ্ছে এম ড্যাশড। তো এই ভরটা তো আমি জানি না, বাট এটাকে আমি ডেন্সিটি দিয়ে প্রকাশ যদি করি তাহলে ক্যালকুলেশন অনেক সোজা হবে। তাহলে জি 4/3 পাই R1 কিউব, আয়তনটা হয়ে গেল, ইন্টু ডেন্সিটি, সুষম গোলক ধরে নিলাম, ডেন্সিটি রো, এটা হয়ে গেল ওর ভর, ডিভাইডেড বাই R1 স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে কি 4/3 জি পাই R1 রো। এটা ঠিক একই রকমভাবে এটাকে F1 বললাম, তাহলে একই রকমভাবে F2 যদি বলি, তাহলে এই পয়েন্টে সেটা হচ্ছে F2, তাহলে এর জন্য একটা এই ছোট্ট গোলক ধরে নেব। তাহলে একই রকমভাবে ক্যালকুলেশন করলে এটাই হয়ে যাচ্ছে 4/3 জি পাই R2 রো। ক্লিয়ার তো ব্যাপারটা, কনসেপ্টটা বুঝলে ভালো করে। এবার এই দুটো রেশিও করি যদি, F1 বাই F2, দ্যাট ইজ যেহেতু আর এর সঙ্গে সমানুপাতিক এবং বাকি পার্টগুলো দুটো ক্ষেত্রেই আছে, তাহলে এটা R1 বাই R2 হবে। হ্যাঁ, অফকোর্স R1 আর R2 পৃথিবীর ভেতরে হতে হবে। তো অপশান এ ইজ কারেক্ট, F1 বাই F2 ইকুয়ালস টু R1 বাই R2, যদি R1 ক্যাপিটাল আর এর থেকে ছোট হয় এবং R2 ক্যাপিটাল আর এর থেকে ছোট হয়। ফার্স্ট অপশানটাই মিলে গেল। ক্লিয়ার তো, কনসেপ্টটা ভালো করে বুঝলে? চলো আমরা তাহলে নেক্সট প্রবলেমটায় চলে যাই। 31 নম্বর প্রবলেম। মনে করো মহাকর্ষীয় বল দূরত্বের n-তম ঘাতের ব্যস্তানুপাতিক। আচ্ছা, তার মানে মহাকর্ষীয় বল এক্ষেত্রে F ইজ প্রপোর্শনাল টু 1/r টু দি পাওয়ার n। সূর্যের চারদিকে r ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তাকার কক্ষপথে একটি গ্রহের প্রদক্ষিণ কাল কত হবে, যেখানে k একটি ধ্রুবক। তাহলে F ইকুয়ালস টু k/r টু দি পাওয়ার n বলতে পারি। তো এখানে একটা সূর্যর চারপাশে একটা গ্রহ ঘুরছে, বৃত্তাকার পথে ঘুরছে, আমি এই দিকটা ছোট দেখিয়েছি, কোনো অসুবিধা নেই, বাট বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। তো এই হচ্ছে সেই গ্রহ, এখান থেকে এই বৃত্তাকার কক্ষপথের দূরত্ব হচ্ছে r। এবার প্রদক্ষিণকাল মানে টি ইকুয়ালস টু আমরা জানি 2πr/v, 2πr/v, ভি হচ্ছে এই গ্রহের বেগ, প্রদক্ষিণ বেগ। এখন ভি এর ভ্যালু কি হয় আমরা জানি, √gm/r, এই ফর্মুলা দিয়ে বসালেই হয়ে যায়। কিন্তু এই ফর্মুলাটা এখানে বসানো যাবে না, কেন? কারণ এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স সেটা r স্কোয়ারের সঙ্গে ব্যস্তানুপাতিক নয়, r টু দি পাওয়ার n এর সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে এখানে ক্যালকুলেশন করে নিতে হবে। তাহলে কি হবে, জি ক্যাপিটাল এম স্মল এন ডিভাইডেড বাই r টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু অভিকেন্দ্র বল m ভি স্কোয়ার ডিভাইডেড বাই r। ঠিক আছে, হয়ে যাচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই r টু দি পাওয়ার n-1। ঠিক আছে, তাহলে ভি ইকুয়ালস টু
জি এম ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার 1/2। এটা হচ্ছে ভেলোসিটির মান, ভি এর মান। এটাকে এখানে বসাবো, তাহলে 2 পাই ক্যাপিটাল আর ডিভাইডেড বাই জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই এটাকে একবারে লিখে নিচ্ছি টু দি পাওয়ার হাফ, আর এটা হয়ে যাচ্ছে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তো এখানে এই পার্টটাকে এবার মুছে দিচ্ছি। তো এখানে ফাইনালি তাহলে টি ইকুয়ালস টু কি হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই জি ক্যাপিটাল এম টু দি পাওয়ার হাফ। এই পার্টগুলো কনস্ট্যান্ট, তাই সাইডে রাখলাম। ওপরে আর আছে এবং নিচে আছে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু টু। তাহলে এটা যদি ওপরে উঠে যায় তাহলে ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2। তাহলে এই পুরো বিষয়টাকে আমি কনস্ট্যান্ট কে দিয়ে যদি বলি, তাহলে আর টু দি পাওয়ার 1 প্লাস এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2। তাহলে এটা হয়ে যাচ্ছে 2 প্লাস এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2। তাহলে কে ইন্টু আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2। তাহলে দেখি এখানে কোন অপশানটা আছে, কে ইন্টু আর টু দি পাওয়ার হাফ ইন্টু এন প্লাস ওয়ান। প্রথম অপশানটাই কারেক্ট, অপশান এ ইজ কারেক্ট। ক্লিয়ার তো? ব্যাপারটা বুঝতে পারলে? এখানে যেহেতু গ্র্যাভিটেশনাল ফোর্সটাই চেঞ্জ হয়ে গেছে, সেটা আর টু দি পাওয়ার এন এর সঙ্গে ব্যস্তানুপাতিক, তাই আমাকে এই ফর্মুলা ধরলে চলবে না, কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে তখন আমাকে ফর্মুলাটা ক্যালকুলেশন করে নিয়ে সেটা তারপর বসাতে হবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। অনেক বড় ভিডিও হলো, নেক্সট ভিডিওতে আমি এরপর থেকে বাকি অঙ্কগুলো দেখাবো। তোমাদের কেমন লাগলো সেটা জানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করো, আর যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলো না। আজকের মতন এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। এখনকার মতন টাটা।